সুদর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের এনটিভির আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 1.5 ঘন্টা আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। যে যেখানেই থাকুন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের এই মাসের সর্বশেষ প্রোগ্রাম। তো এই মাসে আমাদের অনেকগুলো প্রোগ্রামই হলো। আমরা আইন নিয়ে অনেক কথা বলেছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি নিয়ে কথা বলি। আপনারাও এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা যতটুকু সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই অনুষ্ঠানে আমরা যে সমস্ত পরামর্শ দিই এটাকে একটা প্রাথমিক ধারণা হিসাবে গ্রহণ করবেন, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ আমাদের নাই এবং আপনাদের সাথে সরাসরি সামনাসামনি বসে কথা বলে বা কোনো সম্পূরক বা পরিপূরক প্রশ্ন করার সুযোগ আমাদের নাই। ফলে আমরা যে অ্যাডভাইসটা দেব, যে পরামর্শ দেব, এটাকে একটা প্রাথমিক ধারণা নিয়ে আপনারা কাজ করবেন এবং অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শর কিন্তু কোনো বিকল্প নাই। তো সুতরাং দয়া করে আমাদের পরামর্শের উপরে ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। তো আমরা এই মাসে আমরা প্রায় 5টা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানে আমরা অনেক ব্রিটেনের বিভিন্ন চেঞ্জ নিয়ে, আইনের বিভিন্ন চেঞ্জ, বিশেষ করে অ্যাসাইলামের বিভিন্ন চেঞ্জ বা বিভিন্ন যে সমস্ত আপডেট নিয়ে আমরা কথা বলেছি। আজকেও কীরকম কিছু আপডেট আমাদের সামনে আছে। প্রথম যে আপডেটটা আমরা দেব সেটা হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গত বছর অ্যাসাইলামের ক্লেমেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এটা এই জুন মাস পর্যন্ত 1 বছরে তারা বলছে যে 1,11,000 মানুষ অ্যাসাইলাম চেয়েছে। এই তালিকাতে আমাদের বাংলাদেশ কিন্তু আছে 5 নম্বরে। সবচেয়ে বেশি ক্লেম হয়েছে পাকিস্তান থেকে 11,234, তারপরে আফগানিস্তান, এরপর ইরান, তারপর ইরিট্রিয়া। 5 নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে অ্যাসাইলাম ক্লেম হয়েছে গত 1 বছরে 6,649। মনে রাখতে হবে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন এদের বিরাট অংশ কিন্তু হয় যারা দেশে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিলেন, কিংবা যারা স্টুডেন্ট হিসেবে এসেছিলেন, অথবা যারা এদের কারোর ডিপেন্ডেন্ট হিসেবে এসেছিলেন। এই প্রোফাইলটাই সবচেয়ে বেশি অ্যাসাইলাম ক্লেম করেছে। আমরা বলেছিলাম যে গত বছর যত অ্যাসাইলাম ক্লেম হয়েছে তার মধ্যে 16,000, সর্বমোট 16,000 অ্যাসাইলাম কিন্তু ক্লেম করা হয়েছে স্টুডেন্ট হিসেবে যারা দেশে ঢুকেছেন তাদের জন্য, তাদের থেকে। তো এই হিসাবে সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে স্টুডেন্ট ভিসা ভবিষ্যতে দেওয়ার ব্যাপারে তারা খুব সতর্ক হবে এবং কয়েকটা দেশ তারা টার্গেট করেছে। যে সমস্ত দেশ থেকে অনেক বেশি স্টুডেন্ট আসার পরে তারা অ্যাসাইলাম ক্লেম করেছে সেই সমস্ত দেশগুলিকে তারা টার্গেট করেছে। তো এই টার্গেটে, এই তালিকায় কিন্তু বাংলাদেশ নাই। কিন্তু এত সত্ত্বেও বাংলাদেশে কিন্তু রেটটা অনেক হাই, 6,000-এর উপরে অ্যাসাইলাম, 6,649 খুব বড় একটা রেট, খুব বড় একটা সংখ্যা। তো এই পরিসংখ্যানে আরও বলছে যে অ্যাসাইলাম দেওয়ার যে সংখ্যা, পার্সেন্টেজ কিন্তু অনেক কমে গেছে। আমরা এখন পর্যন্ত দেখছি যে ক্লিয়ারলি 50%-এরও কম অ্যাসাইলাম পাচ্ছে। আমরা দেখেছিলাম যে 2023-এ 67% মতো লোক অ্যাসাইলাম পেয়েছিল। তখন তো অবশ্যই বেশ কতগুলো দেশ আছে, যেমন ইয়েমেন, সিরিয়া, সুদান, আফগানিস্তান, লিবিয়া, এই সমস্ত দেশ থেকে তো প্রায় শতকরা 100% অ্যাসাইলাম হয়। তো এদের ফিগারটাকে ইনক্লুড করলে ফিগারটা অনেক হাই হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তান থেকেও কিন্তু তারা অ্যাসাইলামের ব্যাপারে আগের চেয়ে অনেক কড়াকড়ি করেছে এবং সম্প্রতিকালে বেশ কিছু অ্যাসাইলাম তারা প্রত্যাখ্যান করেছে। একজন করা যুক্ত হচ্ছেন, কে আছেন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, করার বলেন। একটা কোশ্চেন আসলো। আমার বাইরে আমি ভিজিট ভিসাতে অ্যাপ্লাই করছিলাম। সরি, কি হয়েছে? আমার বাইরে ভিজিট ভিসাতে অ্যাপ্লাই করছিলাম বাংলাদেশ থেকে। আপনার ভাই কি করেছে? আপনার ভাই একটু তাড়াতাড়ি বলছেন, একটু ভেঙে ভেঙে বলেন, আমাদের একটু স্টুডিওতে প্রবলেম হচ্ছে। আপনার ভাই কি করেছেন, কি অ্যাপ্লাই করেছেন? ভিজিট ভিসাতে অ্যাপ্লাই করছিলাম। ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, জি। তারপরে
তো রিফিউজি গেছিল, তো জি। বাদে আমি ফ্রি অ্যাকশন প্রোটোকল করছিলাম, জি। আমি আমার নিজের self দিয়ে আমি নিজে করছিলাম, জি তো তারা অ্যাকসেপ্ট করছে। জি 3 মাসের টাইম দিচ্ছে, তো জি। 3 মাসের আগে আমার ভাই ব্যাংক থেকে পয়সা তুলে নিয়েছিল, এখন কোনো প্রবলেম হয়ে পড়ে, হ্যাঁ 3 মাসের মধ্যে কি হয়েছে, তারা কি কোনো রিকনসিডার করছে আর কি তারা করে যে তারপরে কি time দিছে? তো তারা বলে জানাইছেন, এখন তো আমি ওয়েটিং করলাম, এর ভিতরে আমার ভাই আমি ব্যাংক থেকে বাংলাদেশ না বলছি 3 মাসের মধ্যে উনাকে কি তারা রিকনসিডারেশনের ফলাফল দিয়েছে? ন্যায় দিছে না। হ্যাঁ, তো এখন এটাদের মধ্যে কি আপনি চিঠি লেখেন, চিঠি লিখে বলেন যে তোমার তো 3 মাস হয়ে গেছে, তুমি কেন না, এখনো জানাচ্ছ না? আমার প্রশ্ন হচ্ছে এটা না, আমার প্রশ্ন হচ্ছে তাই ব্যাংক থেকে পয়সা তুলে নিয়েছেন, তারা জানাইছে 3 মাস হয়েছে না, 3 মাসের ভিতরে তার পয়সা তুলে নিয়েছেন ব্যাংক থেকে, যখন কোনো সমস্যাই বলে কি দিছে, কি ফর্ম দিছে বুঝলাম না। 3 মাসের টাইম দিছে, তাই নাকি 3 মাসের টাইমে বইছে না, আর এর ভিতরে তার পয়সা তুলে নিয়েছেন ব্যাংক থেকে। হ্যাঁ, এখন যেটা হইতে পারে তারা কিন্তু চাইলে আবার অ্যাপ্লিকেশন যখন কনসিডার করবে তখন তারা কিন্তু আবার তার ব্যাংক ডিটেলস বা সব কিছু আবার জানতে চাইতে পারে, জানতে চাইতে পারে। হ্যাঁ, তারা চাইতে পারে, নাও চাইতে পারে। জি, না থাকলে তখন তারা মনে করবে যে তার আগের অ্যাপ্লিকেশনটা জেনুইন না, তারা চাইতেও পারে নাও চাইতে পারে, তারা আগেরটার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত দিতে পারে, আর আবার বলতে পারে যে আমরা এখন তোমারটা কনসিডার করছি, তুমি তোমার আপ টু ডেট ব্যাংক স্টেটমেন্ট বা পে স্লিপ যেটা আছে তুমি দাও। চাইতেও পারে নাও চাইতে পারে, বা চাইলে তখন আপনারা মুশকিলে পড়ে যাবেন, তখন তারা বলবে আগেরটা জেনুইন ছিল না। ওকে, থ্যাংক ইউ। এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা অনেক সময় কোনো অ্যাপ্লিকেশান করার পরেই যে সমস্ত ডকুমেন্টগুলো থাকে, যেমন ব্যাংক স্টেটমেন্ট থাকে, ব্যাংকের পয়সা থাকে, কেউ তো কাজ করে, দেখা যায় যে অ্যাপ্লিকেশান করার পরে কাজটা বন্ধ করে দেয়, কেউ ব্যাংক থেকে পয়সা উঠাই ফেলে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস একটা ব্যাপার হতে পারে, কারণ তারা পরে যে কোনো সময় অ্যাপ্লিকেশানটা কনসিডার করার সময় আপ টু ডেট ইনফরমেশান চাইতে পারে। আপ টু ডেট ইনফরমেশান না দিলে কিন্তু তখন অ্যাপ্লিকেশান রিভিউজ হতে পারে। আমরা অনেকে এরকম দেখেছি যে স্পাউস আনবে, ইনকাম দেখালো, কিন্তু অ্যাপ্লিকেশান করেই তারা কাজটা বন্ধ করে দিয়ে বেনিফিটে চলে গেল। তখন কিন্তু আবার অ্যাপ্লিকেশন কনসিডার করার সময় যদি তারা জানতে চায়, তখন দেখা গেল আপনার জব নাই কিংবা আপনার ব্যাংকে পয়সা নাই। তো এটা তখন অ্যাপ্লিকেশনের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। কারণ মনে রাখতে হবে এই পুরো প্রসেসটাই কিন্তু চলমান, অনগোয়িং। তো ফলে এখানে হুট করে পয়সা বা ফান্ডিং বা চাকরি ছেড়ে দেওয়া, ফান্ডিং সরিয়ে নেওয়ার কিন্তু সুযোগ নাই। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কলার বলেন। ভাই আমি জানতাম চাইলাম পেনশন অ্যাপ্লাই কয় সপ্তাহ আগে করা যায়? পেনশন যখন আপনি মোটামুটি আপনার যে এজে যখন আপনি গিয়ে পৌঁছাবেন, তার আপনি 4 সপ্তাহ আগে ওদেরকে জানাবেন। মানে তারা জানাবে, মানে অফিসে জানাবে? আপনি চাইলে, হ্যাঁ, নর্মালি নিয়ম হচ্ছে তারা আপনাকে জানায়, বলবে যে তুমি এখন নাও ইউ আর এলিজিবল ফর পেনশন। যেই তারা না জানায় তো তাদেরকে আপনি অ্যাওয়ার করে দিতে পারেন। নর্মালি তারাই কিন্তু জানাবে, কারণ তাদের কাছে কিন্তু রেকর্ড আসছে যে আপনি কীভাবে ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন দিচ্ছেন, আপনার বয়স কত। না জানালে আপনি তাদেরকে অ্যাওয়ার করায় দেবেন যে আমি পেনশন এজ রিচ করছি। কোন জায়গায় ভাই সব ফোন করা লাগবে, আপনার যোগাযোগ করতে হইব? আপনি ওখানে গেলে, আপনি যদি গুগলে চেক করে ওখানে লিখবেন হাউ টু কন্ট্যাক্ট পেনশন অথরিটি, তো ওরা আপনাকে দিয়ে দিবে। ওখানে ইমেলও থাকবে, টেলিফোনও থাকবে এবং অ্যাড্রেসও থাকবে। আচ্ছা, মানে 4 সপ্তাহ আগে তারা জানাবে? যদি তারা আপনাকে না জানায়, তারা আরও আগে থেকে আপনাকে জানাতে পারে। যদি তাকে না জানায় তাহলে আপনি 4 উইকসের আগে আপনি জানাই দিবেন। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আমাদের আলোচনা আবার ফিরে যাচ্ছি। আমরা বলছিলাম যে এই 1 বছরের রেকর্ড 1,11,000 অ্যাসাইলাম ক্লেম হয়েছে। এটা নিয়ে আমরা জানি যেটা নিয়ে খুব হইচই হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে ব্রিটেনই একমাত্র দেশ নয় যেখানে 1,11,000 অ্যাসাইলাম ক্লেম হয়েছে। ব্রিটেনে ইনফ্যাক্ট 5 নম্বরে আছে। ইটালিতে গত 1 বছরে 1,51,525, ফ্রান্সে 1,59,260, স্পেনে 1,64,830, সবচেয়ে বেশি ক্লেম হয়েছে জার্মানিতে 2,18,550। তো ফলে
আমাদের এখানে 1,11,000 ক্লেম হয়েছে, এটা অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় কিন্তু অনেক কম। তো যাই হোক, এটা নিয়ে আমরা জানি যে নানা ধরনের ব্যবস্থা চলছে। আমরা জানি যে আবার ফাস্ট ট্র্যাক অ্যাপিলের সিস্টেম নিয়ে আসা হবে এবং সেটার দিকে নজর দিয়েই হোম অফিস এখন অ্যাডজুডিকেটর নামে নতুন এক ধরনের পোস্ট তারা ক্রিয়েট করবে, যাদের কাজ হবে দ্রুত এই ক্লেমগুলি, বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপিলগুলি তারা নিষ্পত্তি করে ফেলবে। এবং সব মিলায় তারা মনে করছে যে পুরো প্রসেস হয়তো প্রথম থেকে শেষ, অ্যাসাইলাম ক্লেম থেকে শেষ হতে হয়তো 6 মাস লাগবে। এখন আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউতে মানুষ 1, 1.5, 2 বছর ওয়েট করছে, তো সেটা আর হবে না। এখন আমরা জানি যে এই অ্যাডজুডিকেটর 2014 সালের আগে কিন্তু ইমিগ্রেশন জাজদেরকে তো তারা বোধহয় অ্যাডজুডিকেটরই কিন্তু বলতো, সেখান থেকে চেঞ্জ হয়ে আমরা দেখলাম যে নাম চেঞ্জ করে বলল ইমিগ্রেশন জাজ। আগে তো আমরা যখন ওখানে শুরু করেছি তখন আমরা যে ইমিগ্রেশনের কোর্টের জাজদেরকে আমরা বলতাম অ্যাডজুডিকেটরই বলতাম। এখন আবার তারা সেই অ্যাডজুডিকেটর ফেরত নিয়ে আসবে। কারা অ্যাডজুডিকেটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হবে আমরা জানি না, তবে এটা অবশ্যই একটা ওপেন এক্সারসাইজ হবে। এটা অবশ্যই তারা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বা পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে রিক্রুট করবে। হয়তো আমাদের অনেক আইনজীবী, আমাদের কমিউনিটি থেকে অনেকেই হয়তো অ্যাডজুডিকেটর হওয়ার একটা সুযোগ পাবেন। তো দেখা যাক তারা কীভাবে করবে। আমরা জানি যে ইভার্ট কুপারের আগের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে তিনি বারবার করে বলেছেন যে দুটো জিনিস তারা করবেন। একটা হচ্ছে যে এই অ্যাসাইলামের অ্যাপিল বা প্রোটেকশন অ্যাপিলের ব্যাপারে তারা একটা ফাস্ট ট্র্যাক সিস্টেম করবে যাতে খুব তাড়াতাড়ি অ্যাসাইলামের অ্যাপিলগুলো করা যায়। এবং দ্বিতীয়ত তারা কী করবে, হিউম্যান রাইটসের ব্যাপারে তারা পরিবর্তন আনবে। এবং হিউম্যান রাইটসের পরিবর্তন এনে তারা যেটা করবে সেটা হচ্ছে এই যে এখন আমরা আর্টিকেল 8-এর আন্ডারে যে ফ্যামিলি, প্রাইভেট লাইফে বা এক্সেপশনাল গ্রাউন্ডে অনেকেই যে থাকার অনুমতি পাচ্ছেন, এটাকে তারা বন্ধ করে দেবে। এখন সরকারের এই যে পদক্ষেপ, এটাকে কিন্তু বিরোধী কনজারভেটিভ দল সমালোচনা করেছে। কিন্তু কনজারভেটিভরা ক্ষমতা আসলে কি ভালো কিছু করবে? মোটেই না। তারা জানিয়েছে, কনজারভেটিভ দলের যে শ্যাডো সেক্রেটারি জানিয়েছে, তারা ক্ষমতায় গেলে এই হিউম্যান রাইটস অ্যাক্টটাকে পুরোপুরি বিলুপ্ত করবে। অর্থাৎ আপনি যেদিকেই নজর দেন না কেন, কোনো দিক থেকেই আপনার কিন্তু কোনো সুখবর নাই। আজকে যদি আমাদের সময় থাকে বা এখনই হয়তো মনে হয় কিছু সময় আছে, আমরা কতগুলো এক্সট্রা ব্যাপার নিয়ে কথা বলবো। তার একটা হচ্ছে যে ব্রিটিশ সিটিজেনশিপের ব্যাপারে, ব্রিটিশ সিটিজেনশিপ কারা বা কীভাবে এদেশে পায়, এবং এটা নিয়ে নানা ধরনের কনফিউশন আছে। এবং তার কিছুটা, এটা ব্রিটিশ সিটিজেনশিপ বা ন্যাশনালিটি কিন্তু একটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন। এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অনেকেই ঠিকমতো বুঝতে পারে না, অনেক প্র্যাকটিশনাররাও এটা নিয়ে স্ট্রাগল করে। তো এখানে আমরা দেখব ব্রিটিশ সিটিজেনশিপের ব্যাপারে তারা জন্মস্থান নীতি আর জন্মনীতি, এই যে দুটো নীতি আছে, এই দুটো নীতি তারা মোরাললেস তারা কিন্তু ফলো করে। একজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন, দেখি কে আছেন। হ্যালো কলার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। রেকর্ডের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যারা মডার্ন স্লেভারির এই যে বিটিএস ভিসা পায়, জি তারা কি ভিসা পায় মডার্ন স্লেভারিতে? জি বিটিএস, ভিটিআর, হ্যাঁ ভিটি, হ্যাঁ বিটিএস মানে ডিসক্রিশনারি লিবার কি, হ্যাঁ জি। তো এটা যারা পায়, তো তারা কি এটা কমপ্লিট করার পর মনে করেন অন্যান্য ভিসা ক্যাটাগরিতে কি সুইচ করতে পারবে? এটা আপনার ডিপেন্ড করছে যে সে কোন ক্যাটাগরিতে যাবে। আপনি কোন ক্যাটাগরি আপনার মনে আছে বলেন। ভিটিএস কিন্তু আপনার 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, এর কিন্তু কোনো ফিক্সড টাইম নাই। তবে ভিটিএস এর সাথে আরেকটা একটু জানাই রাখি, আপনার মাধ্যমে অনেক দর্শকের বেনিফিটের জন্য জানাই রাখি, কেউ যদি এদেশের ডোমেস্টিক সার্ভেন্ট হিসেবে আসার পরে যদি সে ভিকটিম মডার্ন ট্রাফিক বা মডার্ন স্লেভারি ভিকটিম হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু সরাসরি 2 বছরের তারা ভিসা দেয়। এটা কিন্তু ভিটিএস এর সাথে জড়িত না, এটা আলাদা। তাদেরকে ভিটিএস না দিয়ে সরাসরি 2 বছরের তারা ডিসক্রিশনারি 2 বছরের তারা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে থাকার জন্য ভিসা দেয়।
আর আপনার আর ক্ষেত্রে এটা- যদি আপনি কোয়ালিফাই করেন অন্যান্য রুটে, কারণ প্রত্যেকটা রুটেরই কিন্তু একটা একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করেন তা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জি, তো তো আমার প্রশ্ন হচ্ছে যে যে আচ্ছা, আমি যেটা বললাম ভাইয়া, প্রত্যেকটা ভিসা রুটের জন্যে কতগুলো করে রিকোয়ারমেন্ট লাগে, যদি আপনি সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন তাহলে সেই ভিসা। আপনি আমাকে বলছেন না যে কোন ক্যাটাগরিতে আপনি আপনি সুইচ করবেন। আপনি বিএতে সুইচ করতে চান, সেখানে নিয়ম হচ্ছে যে আপনার এক্সিস্টিং ভিসা হয়ে যাবে মোর দ্যান 6 মান্থস। তো এরকম প্রত্যেকটা ভিসার জন্য কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আপনাকে ফলো করতে হবে। সেই ক্যাটাগরি যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আপনি স্যাটিসফাই করবেন। সেই দর্শকবিন্দু, যেটা বলছিলাম যে আজকে আমরা ন্যাশনালিটি নিয়ে কিছু কথা বলবো। ন্যাশনালিটি একটা কমপ্লেক্স সাবজেক্ট এবং এখানে আমরা জন্মস্থান নীতি, জন্মনীতি দুটোই এখানে চলে। মনে রাখতে হবে ব্রিটিশ সিটিজেনশিপটা কিন্তু ইমিগ্রেশনের রুল দ্বারা এটা নিয়ন্ত্রিত হয় না। এটার জন্যে যেটা আছে সেটা হচ্ছে পার্লামেন্টের আইন, স্ট্যাটিউট যেটাকে আমরা বলি, এটা ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981, এই আইন অনুযায়ী এটা গভর্ন হয়। তো আমরা বলেছিলাম জন্মস্থান নীতি, জন্মনীতি দুটোই এখানে মোরালেস প্রযোজ্য হয়। প্রথমত হচ্ছে যে কারো যদি জন্ম এদেশে হয়ে থাকে, কারোর যদি জন্ম এদেশে হয়ে থাকে 1 জানুয়ারি 1982 আগে, অর্থাৎ 1 জানুয়ারি 1982 আগে কারোর যদি এদেশে জন্ম হয়ে থাকে তবে তিনি ব্রিটিশ। এখানে একটাই বড় শর্ত আছে, সেটা হচ্ছে এই যে ওই সময় যদি তিনি বা তার পরিবারবর্গ যদি ভিসা থেকে এক্সামটেড ক্যাটাগরিতে থাকেন, বিশেষ করে যারা ডিপ্লোম্যাটিক ক্যাটাগরিতে যারা ভিসা নিয়ে আসেন। ধরুন আপনার জন্ম হয়েছে এদেশে, আপনার জন্ম হয়েছে 1980 সালের 16ই জুন, কিন্তু আপনার জন্মের আগে আপনার পরিবার, আপনার পিতা, আপনার মাতা, তারা এদেশে, আপনার পিতা এদেশে ব্রিটিশ, এদেশে বাংলাদেশ হাই কমিশনে হয়তো চাকরি নিয়ে এসেছিলেন একজন ডিপ্লোম্যাট হিসাবে। এক্ষেত্রে কিন্তু আপনি এদেশে জন্ম হলেও এবং 1982 সালে 1 জানুয়ারির আগে জন্ম হলেও কিন্তু আপনি এই ব্রিটিশ সিটিজেন হবেন না। এটা একটা এক্সামটেড ক্যাটাগরি। শুধু দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আমরা কিছু কল নিয়েছিলাম, কিছু আলোচনাও করছিলাম। এখন যদি কোনো কলার না থাকে আমরা সরাসরি আলোচনাতে চলে যাব। মনে হচ্ছে এই মুহূর্তে কোনো কলার নাই। তো আমরা যেটা কথা বলছিলাম যে আজকে আমরা ব্রিটিশ ন্যাশনালিটি ল নিয়ে কথা বলবো। এটা অনেক বড় একটা সাবজেক্ট, কমপ্লেক্স সাবজেক্ট। তো আমরা কতগুলো বেসিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। পরবর্তীকালে যদি কারোর কোনো কমপ্লেক্সিটি অ্যারাইজ করে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে কোনো প্রোগ্রামে আমাদের বিজ্ঞ আইনজীবীরা থাকেন, তাদের কাছে পরামর্শ দিতে পারেন। তো প্রথমে যেটা বললাম যে এখানে আমরা দেখতে হবে যে কারোর জন্ম কবে হয়েছে। আগে বলেছি জন্মনীতি, জন্মস্থান নীতি। জন্মটা কবে হয়েছে এটাকে দেখতে হবে। যদি কারোর জন্ম হয়ে থাকে 1982 সালের 1 জানুয়ারির আগে, তার মানে 1981 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যদি কারোর জন্ম হয়ে থাকে এবং তার জন্মটা যদি এদেশে হয়ে থাকে, তাহলে তার বাবা মার স্ট্যাটাস, আমরা প্রায় শুনি, অনেকেই বলেন আমাদের কমিউনিটি, আমি আমার আব্বার রাইটে পেয়েছি, মার রাইটে পেয়েছি। এখানে আব্বার রাইট, মার রাইটের আর কোনো দরকার নাই। যদি জন্ম হয়ে থাকে এদেশে, যদি জন্ম হয়ে থাকে 1982 সালের 1 জানুয়ারির আগে, তার মানে 1981 সালের 31শে ডিসেম্বরের মধ্যে কারোর যদি এখানে জন্ম হয়ে থাকে, ব্রিটেনে বা ইউনাইটেড কিংডম জন্ম হয়ে থাকে, তবে তিনি ব্রিটিশ। তিনি সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি খালি বলেছি এখানে একটাই বড় এক্সেপশন আছে, সেটা হচ্ছে এই যে যদি কারোর বাবা মা এদেশে ডিপ্লোম্যাটিক ভিসা নিয়ে এসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি
ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না। এটা কারণ এটা 1948 সালের 1948-এর যে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট আছে সেটা অনুযায়ী এটা সম্ভব না। এখনকার দিনে যদি কেউ ডিপ্লোম্যাটিক ভিসা নিয়ে আসে তাদের বাচ্চা এখানে জন্ম হলে কিন্তু এই ধরনের রেস্ট্রিকশান নাই। যদিও এখন আপনি জানেন যে জন্ম হলেই আর সরাসরি ব্রিটিশ হওয়ার সম্ভাবনা নাই যদি না বাবা মার কেউ ব্রিটিশ না হয়ে থাকে। তো যাই হোক, তাহলে প্রথম যে ক্রাইটেরিয়াটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে 1981 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এ দেশে কারো জন্ম হয়েছে কিনা। জন্ম হলে তাদের বাবা মা কোন দেশের ন্যাশনাল সেটা ইম্যাটেরিয়াল, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা হবে না। জন্ম এখানে হয়েছে কিনা এটা যদি প্রুভ করা যায় বার্থ সার্টিফিকেট দিয়ে বা অন্য ডকুমেন্ট দিয়ে এই দেশে তার জন্ম হয়েছে তবে সে ব্রিটিশ। এরপরে হচ্ছে যাদের জন্ম হচ্ছে এই 1981 সাল 31শে ডিসেম্বরের পরে, যেটা আমাদের কমিউনিটির একটা বিরাট অংশরই কিন্তু জন্ম হয়েছে 81 সালের পরে, তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে দেখতে হবে তাদের জন্মটা হয়েছে কোথায় আর জন্মের সময় তাদের বাবা বা মার স্ট্যাটাস কী ছিল। এখন যদি কারোর জন্ম হয় এদেশে যদি কারো জন্ম হয় 1981 সালের 31শে ডিসেম্বরের পরে বা জন্মের সময় তার বাবা বা মা ব্রিটিশ ছিলেন অথবা এদেশে সেটেল ছিলেন, সেটেল মানে ইনডিফিনিট লিভ বা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েছিলেন। তার মানে কি দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে হয় তার বাবা মা দুজনের যে কোনো একজন এদেশে ব্রিটিশ ছিলেন তার জন্মের সময়ে, অথবা তারা সেটেল ছিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ব্রিটিশ, আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে 2006-এর আগে যদি বাবা মা ম্যারিড না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মায়ের ন্যাশনালিটি কিন্তু আপনার ন্যাশনালিটি গভর্ন করবে। ফলে আপনার বাবা যদি ব্রিটিশ হয়েও থাকেন, মার সাথে যদি বাবার বিবাহ না হয়ে থাকে, তাহলে 2006-এর আগে আপনার জন্ম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মা যদি বাংলাদেশি হয়ে থাকেন, ব্রিটিশ না হয়ে থাকেন, সেক্ষেত্রে মা কিন্তু আপনি কিন্তু ব্রিটিশ হবেন না। এটা যদিও এই বৈষম্য তারা এখন দূর করে দিয়েছে। এখন 2006-এর পরে বাবা মা যে কোনো একজন ব্রিটিশ হলে বা যে কোনো একজন এদেশে সেটেল হলেই আপনি সেখান থেকে নিতে পারবেন। এখন এটা আমি বললাম আপনার জন্মস্থান নিতে। আপনার জন্ম যদি এদেশে হয়ে থাকে, এখন যদি আপনার জন্ম এদেশের বাইরে হয়ে থাকে, আপনার জন্ম যদি এদেশের বাইরে হয়ে থাকে আর আপনার বাবা বা মা যে আগে যে কন্ডিশন দিলাম সেই কন্ডিশন অনুযায়ী যে কোনো একজন যদি আপনার জন্মের সময় ব্রিটিশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ব্রিটিশ ন্যাশনালিটি পাবেন। এক্ষেত্রে আপনাকে বলা হয় আপনি হবেন কি ব্রিটিশ সিটিজেন বাই ওয়ে অফ ডিসেন্ট, অর্থাৎ বাই ওয়ে অফ ডিসেন্ট আপনি সিটিজেনশিপ পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন এখানে বড় একটা পার্থক্য আছে। যদি আপনার বাবা বা মা যদি এদেশে আইএলআরও থাকে, পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে থাকে, পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে থাকে, আর এদেশে যদি আপনার জন্ম হয়ে থাকে তবে আপনি ব্রিটিশ। কিন্তু আপনার বাবা বা মার সেটেলমেন্ট আছে, পার্মানেন্ট রেসিডেন্স আছে, আইএলআর আছে, কিন্তু আপনার জন্ম হয়েছে দেশের বাইরে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্রিটিশ না। এখানে একটা বিরাট কনফিউশন হবে। অনেকেই কিন্তু এই ন্যাশনালিটি, ব্রিটিশ সিটিজেনশিপ এবং আইএলআর মধ্যে গুলিয়ে ফেলে। তারা মনে করে যে আইএলআর আর ব্রিটিশ ন্যাশনালিটি বোধহয় সমার্থক, একই অর্থে, তা কিন্তু নয়। তাহলে মনে রাখবেন যদি আপনার জন্ম হয় এদেশের বাইরে আর আপনার বাবা বা মা আপনার জন্মের সময় কেউ যদি ব্রিটিশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ব্রিটিশ, অটোমেটিক্যালি ব্রিটিশ। কিন্তু দেশের বাইরে জন্ম হওয়ার জন্যে আপনি ব্রিটিশ হবেন, আমরা বলি বাই ওয়ে অফ ডিসেন্ট। নাও বাই অফ ডিসেন্ট দিলে কি সুবিধা বা অসুবিধা আছে এটা মনে রাখতে হবে। এবং যেটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেটা নিয়ে অনেকেই কিন্তু জানে না। আমি অনেক এরকম আমাদের কমিউনিটি অনেকের সাথে আলাপ করেছি, অনেকের কেস নিয়ে ডিল করেছি, তারা নিজেরাও জানে না যে কিভাবে তারা ব্রিটিশ হয়েছে। এবারে ওই আমার আব্বাই করাই দিছে, কিভাবে করে দিয়েছে তারা নিজেরাও জানে না এবং আগের ডকুমেন্টও তাদের কাছে নাই। সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাডভাইস করতে অনেক প্রবলেম হয়। তো কেন এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে
যদি আপনি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন আর আপনার বাচ্চার জন্ম যদি হয় এদেশের বাইরে, বাচ্চার জন্মের সময় যদি আপনি ব্রিটিশ হন, তবে আপনার বাচ্চা ব্রিটিশ। তার একটা বড় এক্সাম্পশন হচ্ছে এই, যদি আপনি ব্রিটিশ হয়ে থাকেন বাই ওয়ে অফ ডিসেন্ট, তাহলে কিন্তু আপনার বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ হবে না। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো ফলে আমরা দেখেছি অনেকেই এদেশে যে বলে যে বাবার রাইটে আসছি, মায়ের রাইটে আসছি, তাদের সন্তানাদি দেশের বাইরে হয়েছে, তারা কিন্তু অটোমেটিক্যালি ব্রিটিশ হয় নাই। তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে ফর রেজিস্ট্রেশন। আগে এটা নিয়ম ছিল 1 বছরের ভিতরে, জন্মের 1 বছরের ভিতরে করতে হবে, এখন সেটাকে বাড়াই করেছে 18 বছর। কিন্তু একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে এই, জন্মের আগে বাবাকে এদেশে 3 বছর থাকতে হবে, অথবা জন্মের পরে বাবাকে এদেশে 3 বছর থাকতে হবে। একজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন কি? ভাইয়া একটা প্রশ্ন আমার, আমি চাইছিলাম ডাবলিন ভিজিটে যাইতাম, আমার ILR আছে, বাট আমি পারবো না যাইতাম, ভিসা লাগবে না। আপনি কোথায় যাবেন? ডাবলিন। যে এখন এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ভিতরে একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী এক জায়গাতে ভিসা থাকলে আরেক জায়গাতে ফ্রি আপনি ট্রাভেল করতে পারবেন। সেই হিসাবে আপনার এখানে ILR থাকলে আপনার ইয়েতে যেতে ভিসার কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আবার সেখানে ফিরে যাচ্ছি। তার মানে কি, যদি আপনি সিটিজেন হন বাই ওয়ে অফ ডিসেন্ট, তাহলে কিন্তু আপনি আপনার সিটিজেনশিপ অটোমেটিক্যালি পাস করতে পারেন না যদি বাচ্চার জন্ম হয় এদেশের বাইরে। যদি বাচ্চার আপনি বাই ওয়ে অফ ডিসেন্ট আপনি সিটিজেন হয়েছেন ব্রিটিশ, কিন্তু আপনার বাচ্চার জন্মেছে এদেশে, ব্রিটেনে, ইউনাইটেড কিংডমে, তাহলে কিন্তু বাচ্চা ব্রিটিশ। সেক্ষেত্রে কিন্তু আপনি বাই ওয়ে অফ ডিসেন্ট ব্রিটিশ হলেন, কিংবা ন্যাচারালাইজ ব্রিটিশ হলেন, কিংবা বাই ওয়ে অফ রেজিস্ট্রেশন ব্রিটিশ হলেন, এটা কোনোটাই কিন্তু আপনার জন্য, আপনার বাচ্চার জন্যে প্রযোজ্য নয়। আপনার বাচ্চার জন্ম এখানে, জন্মের সময় আপনি ব্রিটিশ ছিলেন, কিভাবে আপনি ব্রিটিশ ছিলেন ডেট ম্যাটেরিয়াল, বাচ্চা ব্রিটিশ হয়ে যাবে। আবার যেটা আগে বললাম, বাচ্চার জন্মের সময় আপনি বা বাচ্চার মা, তাদের এখানে ইনডিফিনিট লিভ টু রিমেন ছিল, কিংবা তাদের পার্মানেন্ট রেসিডেন্টশিপ ছিল, সেটেলমেন্ট ছিল, বাচ্চা কিন্তু ব্রিটিশ। কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু ওই যে বললাম, যদি আপনি বাই ওয়ে অফ ডিসেন্ট হয়ে থাকেন আর আপনার বাচ্চার জন্ম হয়েছে দেশের বাইরে, সেক্ষেত্রে বাচ্চাকে আপনার রেজিস্ট্রি করতে হবে। এবং আগে নিয়ম ছিল 1 বছরের ভিতরে, বাচ্চার জন্মের 1 বছরের ভিতরে, এখন তারা এটাকে বাড়িয়ে করেছে 18 বছর। শর্ত হচ্ছে একটা, এই বাচ্চার জন্মের 3 বছর আগে বাচ্চার বাবাকে, মানে যাকে দিয়ে আপনি সিটিজেনশিপটা ড্র করছেন, তিনি এদেশে তিনি ছিলেন 3 বছর রেসিডেন্ট ছিলেন, অথবা জন্মের পরে তিনি এদেশে 3 বছর ছিলেন, এটা রাখতে হবে। তো এছাড়া আরও কীভাবে আপনি সিটিজেনশিপ পেতে পারেন? একটা তো আমরা জানি যে আপনি বাই ওয়ে অফ ন্যাচারালাইজেশন মানুষ পায়। তো ন্যাচারালাইজেশন হতে পারে বেশ কয়েকটাভাবে। একটা হতে পারে আপনি হয়তো কোনো ব্রিটিশ নাগরিককে বিয়ে করলেন, নাগরিককে বিয়ে করে 3 বছর এদেশে রেসিডেন্ট থাকার পরে, 3 বছর রেসিডেন্ট থাকার পরে আপনি ILR পেলেন। যেহেতু আপনার স্পাউস ব্রিটিশ, আপনি কিন্তু ILR পাওয়ার পরপরই আপনি ব্রিটিশ ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার স্পাউস ব্রিটিশ না থাকে, সেক্ষেত্রে কিন্তু 5 বছরের আপনাকে রেসিডেন্সি লাগবে, এবং 5 বছরের ভিতরে আপনি 450 দিনের বেশি আপনি এদেশে বাইরে থাকতে পারবেন না। আর কি বলতে চাচ্ছে যে লাস্ট ইয়ারে, অর্থাৎ ILR পাওয়ার পরে 1 বছর আপনাকে ওয়েট করতে হবে। ওই যে 1 বছর আপনি ওয়েট করছেন যে ILR পাওয়ার পরে, ওই বছরে আপনি 90 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না। অর্থাৎ সব মিলায়ে 5 বছরে 450 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না। আর লাস্ট ইয়ারে, ILR পাওয়ার পরের ইয়ারে আপনি 90 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না। আর যদি আপনার স্পাউস কেউ যদি ব্রিটিশ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার 5 বছরের রেসিডেন্টশিপের দরকার নাই, আপনি 3 বছরের রেসিডেন্টশিপ দেখাতে হবে, এবং 270 দিনের বেশি আপনি বাইরে থাকবেন না, এবং 270 দিন, এবং আবার ওই লাস্ট ইয়ারে কিন্তু 90 দিন। এখানে একটাই সুবিধা আছে, যা ILR এর পরে আপনাকে অপেক্ষা করতে হবে না, আপনি
ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে দুটোতেই কিন্তু অ্যাপ্লিকেশনের ডেটের দিন আপনার পার্মানেন্ট রেসিডেন্সি বা ইনডিফিনিট লিভ টু রিমেইন বা সেটেলমেন্ট থাকতে হবে। আপনি সরাসরি কোনো ভিসা থেকে আপনি সরাসরি সিটিজেনশিপে যেতে পারেন না। সিটিজেনশিপের আগে অবশ্যই আপনার সেটেলমেন্ট ভিসা থাকতে হবে, সেখান থেকেই আপনি ট্রান্সফার হয়ে, সেখান থেকেই আপনি চেঞ্জ হয়ে ওই ফর্মেটে আপনি যাবেন। তো আমরা বলছিলাম এই যে ন্যাচারালাইজেশন কিন্তু ম্যারেজ ছাড়া অন্য গ্রাউন্ডেও হতে পারে। যেমন ধরেন আপনি এদেশে আসেন ওয়ার্ক পারমিটের একটা সময় করার পরে 5 বছর হয়ে যাওয়ার পরে আপনি হয়তো সেটেলমেন্ট পেলেন, সেই সেটেলমেন্ট পাওয়ার 1 বছর পরে আপনি ন্যাচারালাইজেশন আপনি যেতে পারবেন। আবার কি হতে পারে, আপনি 10 ইয়ার্স এদেশে ছিলেন লিগালি, 10 ইয়ার্স লিগালি থাকার পরে আপনি আইআরআর পেলেন, আইআরআর পাওয়ার 1 বছর পর আবার সেই সেম রুল, 5 বছরের রেসিডেন্সি, লাস্ট ইয়ারে 90 দিন এবং লাস্ট 5 ইয়ারে আপনি 450 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না এবং আপনাকে দিতে হবে। এবং এই সব ক্যাটাগরিতেই কিন্তু আপনাকে লাইফ ইন দ্য ইউকে এবং B1 ইংলিশ টেস্ট দিতে হবে। B1 ইংলিশ টেস্ট, লাইফ ইন দ্য ইউকে এর কোনোটাতেই কিন্তু আপনি এক্সামটেড হবেন না। হবেন যদি আপনার বয়স হয় 65-র উপরে, সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সামটেড, অথবা যদি কোনো মেডিকেল সার্টিফিকেট থাকে যে আপনি শারীরিক বা মানসিক দিক দিয়ে এই পরীক্ষাগুলো দিতে অক্ষম, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ছাড়াই আপনি দিতে পারবেন। তো এই যে আমরা মোটামুটি কিন্তু একটা ধারণা আপনাদেরকে দিলাম যে কোন কোন ক্যাটাগরিতে মানুষ ব্রিটিশ ন্যাশনালিটি এদেশে পেতে পারে। এখন একটা বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, খালি আপনি এই সময়টা দিলেই হবে না। গুড ক্যারেক্টার একটা রিকোয়ারমেন্ট, এটা খুব বড় একটা রিকোয়ারমেন্ট। আনটিল লাস্ট ইয়ার এখানে তারা 10 বছরের, তার আপনার পিছনের 10 বছর তারা চেক করতো, এখন তারা 10 বছর আর চেক করছে না। কিন্তু গুড ক্যারেক্টারের ব্যাপারে অনেকগুলো ইস্যু তারা কিন্তু এখানে নিয়ে এসেছে এবং কতগুলি যেমন তারা আছে যে আপনার এখানে কিছু আছে যে কেউ যদি 31 জুলাই 2023-এর আগে কেউ যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে কি হবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 2023-এর 31 জুলাইয়ের আগের কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে নাই, তো আমরা সরাসরি 23-এর পরের ইয়েতে আমরা চলে যাচ্ছি এবং সেখানে আমরা দেখব যে যদি এই মুহূর্তে কেউ ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে এবং তার যদি 12 মাস বা তার বেশি কোনো জেল দণ্ড কেউ যদি পেয়ে থাকেন, এই দেশে কিংবা বিদেশে, আবার বলছি এই দেশে কিংবা বিদেশে, সেক্ষেত্রে কিন্তু তার ব্রিটিশ সিটিজেনশিপ কিন্তু রিফিউজ হবে। আমি কেন বলছি, তা আমরা জানি যে অনেকেই এদেশে এসে অ্যাসাইলাম ক্লেম করেন, অনেকেই কিন্তু ক্লেমের মধ্যে বলেন যে আমার দেশে আমি জেল খেটেছি, আমাকে জেল দেওয়া হয়েছিল, আমি 3 বছর জেল খেটে জেল থেকে পালিয়ে বা জেল থেকে ঘুষ দিয়ে আমি বেরিয়ে এসেছি। মনে রাখবেন এই তথ্যও কিন্তু হোম অফিসের কাছে থাকবে। এখন আপনি 3 বছর জেল খেটেছেন এবং সেটা যেহেতু বিদেশে, সেটাও কিন্তু তারা কনসিডার করতে পারে, করে আপনাকে আপনার ব্রিটিশ সিটিজেনশিপ ন্যাচারালাইজেশন রিফিউজ করতে পারে। তো এই জন্যে যদি কোনো কারণ হয়, ওই যে আমি বললাম যে দেশে তাদের কিন্তু এসব ক্ষেত্রে কিছুটা ডিসক্রিপশন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বলবেন যে আপনি একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আপনি জেল খেটেছিলেন এবং সমস্ত আপনি সাক্ষ্য প্রমাণাদি ইনফরমেশন আপনি দেবেন, দিয়ে আপনি তাদেরকে তাদের ডিসক্রিপশন এক্সারসাইজ করার জন্য বলবেন। না হলে কিন্তু আপনি যে ডিক্লারেশন দিয়েছিলেন অ্যাসাইলাম ফর্মে বা অ্যাসাইলাম ইন্টারভিউতে যে বিদেশে আপনি 1 বছরের বেশি জেল খেটেছেন, এটার জন্যে কিন্তু আপনি সিটিজেনশিপ হারাতে পারেন। আবার 1 বছর নাই, কিন্তু অনেক ছোট অপরাধ করে 2 মাস 3 মাস 1 মাস করে পেয়ে সবগুলো যুক্ত করলে দেখা যাচ্ছে যে আপনি 12 মাস হয়ে গেছে। এই শাস্তিটা এদেশেই হোক দেশের বাইরে হোক, সেক্ষেত্রে কিন্তু তারা সিটিজেনশিপ রিফিউজ করবে। আবার যদি দেখা যায়
যে আপনি একজন পারসিস্টেন্ট অফেন্ডার, অর্থাৎ আপনি নিয়মিতভাবে একদম শপলিফটিং, দেখা গেল আপনি খুব কমই জেল খেটেছেন, আপনাকে ফাইন দিয়ে বা কাস্টোডিয়াল সেন্টেন্স না দিয়ে নন কাস্টোডিয়াল সেন্টেন্স দিয়ে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়, দেখা গেল আপনি তো 50 বার শপলিফটিং করেছেন গত 6 মাসে। তো সেক্ষেত্রে কী হবে, আপনার বাসায় পুলিশ গিয়ে দেখে যে আপনার বাড়ির সামনে যে টেস্কো আছে, এই টেস্কোর মাল সব আপনার বাসায় ভরা। টেস্কোর এমন কোনো জিনিস নাই, নেসকাফে কফি থেকে শুরু করে টয়লেট রোল কিছুই বাদ দেননি, সবই আপনি যান, যতবারই যান তখন থেকে কিছু না কিছু নিয়ে আসেন। আপনি একজন পারসিস্টেন্ট অফেন্ডার। অনেকবারই পুলিশকে ডাকা হয়েছে, অনেকবারই আপনি কোর্টে গিয়েছেন, কিন্তু দেখা গিয়েছে কোর্ট আপনি ভালোবাসেন, পুলিশদেরকে আপনি খুব ভালোবাসেন, এই জন্যে বারে বারে তাদের কাছে আপনি যান। এই ক্ষেত্রে পারসিস্টেন্ট অফেন্ডার হিসেবেও কিন্তু আপনার সিটিজেনশিপ রিফিউজ হতে পারে। আবার যদি আপনি কোনো অফেন্স করে থাকেন, সেটার জন্য শাস্তি হয়তো কম, কিন্তু সিরিয়াস হার্ম হয়েছে। আমরা আবার আসছি একটা কলার সাথে কল নিয়ে নিই। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কলার, কি করতে পারি? আমার দুইটা প্রশ্ন। জি। এক নম্বর হচ্ছে আমার ব্রিটিশ সিটিজেনশিপটা হারাই গেছে। আমি অনলাইনে অ্যাপ্লাই করছি, আইতে সিস্টেমে দেখাইছে 1 মাস লাগবো। ইমেল করার পরে তারা আমারে কোনটা জানাইছেন না, ফি নিছে কি একটা অবস্থা 1 মাসে আইব নি। নাম্বার 1। নাম্বার 2, আমার ফ্যামিলির লাগি বাংলাদেশ থেকে আনার লাগে অ্যাপ্লাই করতাম, মানে ফ্যামিলি ভিসা 20 কত আর ডাক্তারি 20 কত, মানে হাউস ভিসা আনতাম আর কি। আমি যেটা আপনার প্রথম ইয়েতে বললাম, যেটা হচ্ছে যে এই মুহূর্তে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য ওয়েটিং টাইম 6 মাস, এবং যেহেতু তারা টাকা আপনার নিয়ে গেছে, এবং আমার তো ধারণা এটা তো এটা আমার সিটিজেনশিপ যে একটা, এটা মেইনটা, এটা ডুপ্লিকেট সিটিজেনশিপ, আমার মেইনটা হারাই গেছে। যে কি হারাই গেছে, মানে মেইন সিটিজেনশিপ যে একটা মেইন কপি হারাই গেছে, ফটো কপি আছে, জি। আমি মেইন কপি লাগে অ্যাপ্লাই করেছি, মানে ডুপ্লিকেট সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করেছি আর কি। তোর তো বেশি দিন আপনার লাগার কথা না, এটা তো আপনি একটা ন্যাচারালাইজেশনের সার্টিফিকেটের কপি চাইবেন, জি জি জি, যেটা তো আপনার 2 সপ্তাহের মধ্যে আপনার পেয়ে যাওয়ার কথা। ইমেল করছি, ইমেলে তো মানে ফি নিছে কি কোনো কিছু জানাই নাই। তো দিবে, এটা আপনার কদিন হয়েছে? 8 দিন 9 দিন হয়ে গেছে। হ্যাঁ, এটা নর্মালি উইদিন 2 উইকস। কারণ আমার নিজেরই যেমন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা বিরতির আগে ন্যাশনালিটি নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে কনভিকশন থাকলে কিভাবে অ্যাফেক্টেড হয় সেটা বলছিলাম। তো আমরা বেশ কতগুলো কথা বলেছি, যদি কোনো কাস্টোডিয়াল সেন্টেন্স হয় 12 মাস বা তার বেশি হয়, এদেশে হোক বা বিদেশেই হোক, তবে কিন্তু সিটিজেনশিপ দেওয়া না হতে পারে। আবার যদি একসাথে 12 মাস না হলেও অনেক ছোট ছোট সেন্টেন্সগুলি একত্রিত করে যদি 12 মাস হয়, সেটাও হতে পারে। কোনো কেউ যদি কোনো পারসিস্টেন্ট অফেন্ডার হয়, একই অপরাধ বারে বারে করছে বা একই ধরনের অপরাধ করে যাচ্ছে, অথবা কেউ যদি একটা অফেন্স করে যেটাতে খুব মারাত্মক কোনো ক্ষতি হয়েছে, সিরিয়াস হার্ম হয়েছে, এবং যদি কেউ কোনো সেক্সুয়াল অফেন্স, কোনো যৌন হয়রানিমূলক অপরাধ করে থাকে, বা যদি তাদের নাম এই পুলিশ রেজিস্টারে থাকে, আমরা জানি যে সেক্স অফেন্ডারদের নাম একটা লিস্টে থাকে, এবং আমরা এই দেশে দেখেছি যে বেশ কিছু লোক, যেটাকে আমরা বলি চাইল্ড পর্নোগ্রাফি, বাচ্চাদের পর্নোগ্রাফির সাথে যারা ইনভলভ, এরকম অনেকেই কিন্তু তারা অ্যারেস্ট হয়, এবং এটা তাদের নামও চলে যায় রেজিস্টারে, এবং এটার জন্যে কিন্তু তাদের ব্রিটিশ সিটিজেনশিপ প্রত্যাখ্যাত হতে পারে। তবে ওই যে বললাম যে এক্ষেত্রে হোম অফিসে একটা ডিসকাশন আছে, এটা খুব ব্যাখ্যা করে হোম অফিসকে বললে হোম অফিস হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা ডিসকাশন অ্যালাউ করতে পারে। আর যে বললাম যে এই দেশের বাইরে যদি কেউ কোনো প্রিজেন্ট সেন্টেন্স পেয়ে থাকেন, তো ধরে নেওয়া হবে যেন এটা এদেশেই দেওয়া হয়েছে। এই জন্য আমরা যেটা বললাম যে খুব ভালো রিপ্রেজেন্টেশন দিতে হবে, বলতে হবে যে কীভাবে হয়তো আমি আমার নিজের দেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকে জেলে যেতে হয়েছে, আসলে আমি এরকম খারাপ লোক নই। এর বাইরেও আমরা জানি যে আরও অন্য অনেকগুলি ফ্যাক্টর তারা দেখে, এই গুড ক্যারেক্টারের অংশ হিসাবে তারা দেখে
সেটা হচ্ছে যে আপনি ব্যাংক্রাপসি হয়ে গেছেন কিনা, আপনার কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে কিনা, তারপরে আপনার ইমিগ্রেশন ব্রিচ একটা বিষয়, যে আপনি এদেশে ওভারস্টে করলে কিনা, ইমিগ্রেশন ব্রিচ আছে কিনা, ইমিগ্রেশন ল কখনো ভায়োলেট করেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা কনসিডার করবে। আর এখানে মনে রাখবেন যে 10ই ফেব্রুয়ারি 2025-এর পরে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই, যদি আপনি এই দেশে অবৈধভাবে প্রবেশ করে থাকেন তাহলে কিন্তু আপনার সিটিজেনশিপ ডিনাই করা হবে। এটা আমি জানি যে আমাদের কমিউনিটির অনেকের জন্যেই একটা বড় দুঃসংবাদ, কারণ অনেকেই এই দেশে কীভাবে এসেছেন, বৈধভাবে যে এসেছেন ভিসা নিয়ে, এটা তারা প্রমাণ করতে পারেন না। এর কারণ হচ্ছে যে অনেকেই হয়তো বা ওই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লরিতে করে বা নৌকায় করে দেশে এসেছেন, পরে তারা বৈধভাবে আসেননি। আবার একটা গ্রুপ আছে যারা হয়তো অন্যের নামে অন্যের পাসপোর্টে এদেশে এসেছেন, প্রমাণ করা সম্ভব না কীভাবে তারা বৈধভাবে দেশে আসলেন। তো এক্ষেত্রে এই দুই ক্যাটাগরির লোকই কিন্তু তারা আর ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কিন্তু কোনো ডিসক্রিপশন রাখা হয় নাই, যদিও আমরা জানি যে এইটা বোধহয় খুব সম্ভবত কোর্টের সামনে চ্যালেঞ্জে আসে, কোর্ট এ ব্যাপারে কী ফয়সলা দেয় দেখতে হবে। বাট এই মুহূর্তে এটাই নিয়ম যে যদি আপনি বৈধভাবে দেশে না ঢুকে থাকেন তাহলে আপনি কোনোভাবেই আর ব্রিটিশ নাগরিকত্ব পাবেন না। এখানে আমরা তো মোটামুটি এতক্ষণ অ্যাডাল্টদের কথাই মোটামুটি বললাম, কিন্তু বাচ্চাদের জন্য কিছু ব্যবস্থা আছে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার। কোনো বাচ্চা যদি এদেশে জন্মায়, জন্মার পরে যদি 10 বছর সেই দেশে থাকে তাহলে সে বাচ্চা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, করে সে ব্রিটিশ হয়ে যাবে। এক্ষেত্রে বাচ্চার বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাস কোনো ইম্পর্টেন্ট নয়। বাচ্চা এখানে লিগালি থাকুক ইললিগালি থাকুক, এদেশে জন্মের পর বাচ্চা 10 বছর থাকলে কিন্তু বাচ্চা ব্রিটিশ হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে আরও অন্যান্য অনেক ক্যাটাগরি আছে যেখানে হয়তো বাচ্চারা থাকতে পারে। যেমন কোনো বাচ্চা যদি কোনোভাবেই তার কোনো দেশের ন্যাশনালিটি না থাকে, সে যদি ন্যাশনালিটি লেস থাকে, তাহলে তার বয়স যদি 5 বছর হয়, 5 বছরের ভিতরে তার যদি কোনো দেশের ন্যাশনালিটি না থাকে, তবে সে কিন্তু সেক্রেটারি অফ স্টেটের কাছে অ্যাপ্লাই করলে সেক্রেটারি অফ স্টেট কিন্তু তাকে রেজিস্ট্রি করতে পারে। আমরা জানি যে এই মুহূর্তে আমাদের জানার মতে চায়না এবং ইন্ডিয়া যেখানকার বাচ্চা দেশে জন্মালে অটোমেটিক্যালি ওই দেশে নাগরিকত্ব পায় না। অন্য সব আমাদের একটা বাংলাদেশি প্যারেন্টসের বাচ্চা দেশে জন্মালে তার পাসপোর্ট থাক বা না থাক, অটোমেটিক্যালি সে কিন্তু বাংলাদেশের ন্যাশনালিটি পাচ্ছে। এটা চাইনিজ বা ইন্ডিয়ানদের ক্ষেত্রে অটোমেটিক্যালি হয় না। তো তাদের জন্য একটা সুযোগ আছে, যদি তারা কোনোভাবেই তাদের দেশে নাগরিকত্ব না পেতে পারে, বাচ্চা 5 বছর বা তার বেশি দেশে আছে, সেই বাচ্চা কিন্তু দেশে রেজিস্ট্রি করে ব্রিটিশ হতে পারে। তো মোটামুটি আমরা একটা ন্যাশনালিটি সম্পর্কে একটু ধারণা দিলাম। এটা এ ব্যাপারে একটা কথা বলে দেওয়া দরকার যে এটার কিন্তু ফি প্রায় 1500 পাউন্ডের মতো, কিন্তু বাচ্চাদের জন্যে একটা ফি ওয়েবারের ব্যবস্থা আছে। আপনারা যথাযথ ফর্মে অ্যাপ্লাই করলে বা আমার ইনকাম দেখে বাচ্চাদেরকে কিন্তু তারা অ্যালাউ করতে পারে। একজন কলার যুক্ত হচ্ছেন, কে আছে দেখি কলার। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম, কলার বলেন। জি, আমি বলতাম যে পাউচ ভিসায় বাংলাদেশের ওয়াইফ আনতে হইলে পাউচ ভিসার বর্তমান ফি কত আর ডাক্তারি ভিসা কত? আমি অর্ডার আনতে চাই। কি জিনিস? ডাক্তারি ভিসা? জি না, মানে ফ্যামিলি ভিসা যেটা জি আপনি আনলে ফ্যামিলি ভিসাতে আনলে আপনার 4000 পাউন্ডের উপরে পড়ে যাবে। জি ওটাই, মানে এই ভিসা ডাক্তারি মানে বুঝলাম না। ডাক্তারের একটা ফি আছে না? আপনার সব কিছু মিলায় 4 থেকে 4500 পাউন্ডের মতো আপনার ফি পড়বে। আপনাকে 33 মাস অর্থাৎ আপনাকে 3.5 বছরের জন্য NHS এর যে ফি, ইমিগ্রেশন হেলথ চার্জ আপনাকে দেওয়া লাগবে, প্লাস আপনার যে ইমিগ্রেশনের যে ফি সেটা দিয়ে দিতে হবে, প্লাস ওই যেখানে আপনি জমা দেবেন সেই
যে আপনার ভ্যাপ অফিস তারাও কিন্তু একটা ফি নেবে, সব মিলে 4 থেকে 4,500 পাউন্ডের মতো পড়বে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবং এটা কিন্তু পোস্ট টু পোস্ট কিছু পয়সা ভ্যারি করে, এবং এটা কান্ট্রি টু কান্ট্রি কিছু 2-4 পাউন্ড এদিক ওদিক হবে, 200-400 পাউন্ড এদিক ওদিক হবে। আপনি কোথেকে অ্যাপ্লাই করছেন সেই দেশ থেকে এটা ডিপেন্ড করবে, ঠিক আছে? জি জি, ওকে। ওকে, থ্যাংক ইউ। জি, তো আমরা এখানে একটা কেসের আপডেট দেই, সেটা হচ্ছে যে এক ভদ্রলোক তিনি এদেশে এসে অ্যাসাইলাম ক্লেম করেন। অ্যাসাইলাম ক্লেম করার পরে হোম অফিস একটা রিফিউজাল লেটার পাঠায় দিয়ে বলে যে তোমার ক্লেম রিফিউজ করা হলো। এটা করার পরে 6 দিন পরে সে তার বায়োমেট্রিক কার্ড পায়। এই বায়োমেট্রিক কার্ডে বলা হয় যে তোমাকে রিফিউজি লিভ দেওয়া হয়েছে। দেখেন কি অবস্থা, হোম অফিসের এত লক্ষ লক্ষ লোক এমপ্লয়ি, তারপরে দেখেন কি পরিমাণ ভুল তারা করে। আপনি অ্যাসাইলাম ক্লেম করলেন, রিফিউজ হয়ে গেল, রিফিউজ হওয়ার পরে তারা আপনাকে আপনার বায়োমেট্রিক কার্ড, বিআরপি কার্ড পাঠিয়ে দিচ্ছে, তোমার ভিসা হয়ে গেছে। তো সে তো কনফিউজ। সে যখন এরপরে যখন কন্ট্যাক্ট করলে হোম অফিসটাকে জানাচ্ছে যে না, আমরা ভুল করে তোমাকে এই ভিসা দিয়েছি, তুমি তোমার কার্ডটা ফেরত পাঠাও। সে ফেরত পাঠাতে চায় না, এটা নিয়ে কেস হয়। কেসে ফার্স্ট ইয়ার তারা ডিসাইড করলো যে না, যেহেতু হোম অফিস তাকে এই ডকুমেন্ট দিয়ে দিয়েছে, তাকে তার কার্ড দিয়ে দিয়েছে ভিসা সহ, অতএব এটাই ভ্যালিড। এটা নিয়ে হোম অফিস আবার চ্যালেঞ্জ করে আবার ট্রাইব্যুনালে গেল। এখন এখানে যেটার মজার ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে যাওয়ার পরে কি হলো যে কোর্ট বলছে যে না, ওই কার্ডে ভিসা দেওয়া থাকলেও এটাই কিন্তু তার ভিসার আসল ডকুমেন্ট নয়। আসল ডকুমেন্ট হচ্ছে এটার সাথে বা এটার আগে যে হোম অফিস যে চিঠিটা পাঠায় সেটাই ইম্পর্টেন্ট। যেহেতু সেই চিঠিতে তাকে কোনো গ্রান্ট দেওয়া হয়নি, অতএব এটার কোনো ভ্যালিডিটি নাই। ভীষণ কনফিউজিং। তবে এটা থেকে যেটা মনে রাখতে হবে, আপনারা অনেকেই আমরা জানি আমাদের কমিউনিটি তারা ভিসার গ্রান্টের সাথে যে লেটার আসে, এই লেটার কিন্তু অনেকেই রাখেন না। আমরা যারা ল ফার্মে কাজ করি অনেকেই আমরা দেখেছি যে ক্লায়েন্ট ওই চিঠি নিয়ে বলে না আমাকে কার্ডটা দিয়ে দেন, কার্ডটা হলেই আমার হবে। কিন্তু চিঠিটা রাখা কতটা জরুরি এটা দেখেন। তারা বলতে চাচ্ছে চিঠিটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কার্ডে ভিসা দেওয়া থাকলো কি না থাকলো এটা ইম্যাটেরিয়াল। যে গ্রান্ট লেটার আছে গ্রান্ট লেটারটা রাখতে হবে। ফলে আপনারা যারা এই অবস্থায় আছেন তারা কাইন্ডলি গ্রান্ট লেটারটা সেভ করে রাখবেন। তো আমরা আজকে যে ন্যাশনালিটি নিয়ে যে আমরা কথা বললাম, এখানে আমরা বললাম যে গুড ক্যারেক্টার একটা খুব বড় ইস্যু। যে গুড ক্যারেক্টার যদি আপনি না দেখাতে পারেন যে আপনি লিগালি দেশে এন্টার করেছেন, তাহলে আপনি ন্যাশনালিটি পাবেন না। এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন অ্যাসাইলাম সিকার। আমরা জানি যেমন গত বছরও প্রায় 42,000-এর মতো অ্যাসাইলাম সিকার তারা কিন্তু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে অবৈধভাবে কিন্তু ঢুকেছেন, এবং এদের অনেকেই হয়তো বা অ্যাসাইলাম পেয়েছেন কিংবা পাবেন। আমরা যেটা সকালেই বলছিলাম যে যারা অ্যাসাইলাম পান তাদের একটা বিরাট অংশ কিন্তু মোটামুটি কতগুলো দেশ থেকে, যেমন আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, সুদান, এই সমস্ত দেশ থেকে যারা এই দেশে আসে এদের ম্যাক্সিমাম কিন্তু এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লরিতে চড়ে অথবা বোটে করে এই দেশে আসে।
অন্যভাবে তারা এদেশে আসে না। খুব কমই আমরা শুনেছি যে এরা খুব প্লেনে চড়ে সরাসরি ভিসা নিয়ে দেশে এসে অ্যাসাইলাম ক্লেম করেছে। হ্যাঁ, করেছে। আমরা জানি কিছু আফগান স্টুডেন্ট যারা তালেবানের আমলে যারা এই দেশে ভিসা নিয়ে এসেছিলেন, তাদের একটা গ্রুপ আমরা জানি যে তারাও অ্যাসাইলাম ক্লেম করেছিলেন ইন কান্ট্রি, বাট এদের সংখ্যা খুবই নগণ্য। এই দেশগুলি থেকে আমরা দেখি যে মূলত যারা আসে তারা সবাই অবৈধভাবে আসে। এছাড়াও আমরা দেখেছি ইরাক, ইরান, এরিট্রিয়া, ইথিওপিয়া, তারাও কিন্তু এদেশে এই অবৈধভাবে ঢোকে। তো এই যে অ্যাসাইলাম সিকাররা যারা পরবর্তীকালে অ্যাসাইলাম পাচ্ছেন, তাদেরকে যদি এই রুলের মধ্যে নিয়ে আসা হয়, যেটা নিয়ে আসা হয়েছে, তাহলে তো এরা কখনোই তারা সিটিজেনশিপ পাবে না। অ্যান্ড গভর্নমেন্টের কী পলিসি আছে আমরা জানি না। আমরা জানি যে এটা নিয়ে অবশ্যই আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বা অলরেডি হয়ে গেছে। এরপরে কি ফলাফল হবে আমরা জানি না। যদি সরকারের পক্ষে রায় দেয়, তবে আমরা দেখব যে দেশে অনেক মানুষ থাকবে, হয়তো লাখের উপরে মানুষ থাকবে, যারা কোনোদিনই এদেশের নাগরিকত্ব পাবে না। 30, 40, 50 বছর থাকলেও তারা এদেশের নাগরিকত্ব পাবে না, যেটা অবশ্যই একটা চিন্তার কথা। আমরা আরও যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার তারা যেমন অ্যাসাইলামদেরকে উপরে একটা প্রেশারাইজ করছে, আমরা দেখতে পাচ্ছি এখন অনেক অ্যাসাইলাম ক্লেমই খুব দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং দ্রুত নিষ্পত্তি হয়ে অনেকেই কিন্তু তারা রিফিউজ করছে। আগে যেমন খুব ডিটেল আমরা 15 পাতা 20 পাতা একটা ডিসিশন দেখতাম, এখন কিন্তু মোটেই এরকম না। গদবাতে কিছু দিয়ে খালি তারা বলে যে তোমার স্টেটমেন্ট বা তোমার বক্তব্য ইনকনসিস্টেন্ট, এটা কনসিস্টেন্ট না, এরকম বলে তেমন কোনো ডিটেলে না গিয়ে তারা কিন্তু রিফিউজ করে দিচ্ছে। তারা আশা করছে যে আপনি অ্যাপিলে গেলে যদি ভালো কিছু অ্যাপিল ফাইট করবেন। অ্যাপিলে গেলে যেটা কী হচ্ছে, তখন হোম অফিস সময় নিয়ে আবার রিভিউ করছে, আপনার ডকুমেন্ট দেখে তখন আবার তারা রিভিউ করে আগের ডিসিশনটা মেনটেন করছে। খুব কমই ফ্রম রিভিউ তারা ডিসিশনটাকে চেঞ্জ করছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রবণতা চলছে যে কিভাবে আমরা অ্যাসাইলামগুলোকে আমরা রিফিউজ করতে পারি। এর সাথে যে স্বরাষ্ট্র সচিব ইভেট কুপার বারে বারে বক্তব্য দিচ্ছেন যে তারা দেখছেন যে কিভাবে এই অ্যাসাইলাম ক্লেমকে কঠিনভাবে ডিল করা যায় এবং সার্টেন কান্ট্রি যেখান থেকে স্টুডেন্ট এসে আসার পরে ব্যাপকভাবে অ্যাসাইলাম ক্লেম করছে, সেই কান্ট্রিগুলিকে তারা টার্গেট করবে, এ কথাটাও আমরা জানতে পেরেছি। আরও জানতে পেরেছি যে আমরা এখন ফাস্ট ট্র্যাক অ্যাপিল সিস্টেম হবে। এর জন্য এখন জাজের সাথে অতিরিক্তভাবে জাজদের মতো একই ধরনের ক্ষমতা নিয়ে অ্যাডজুডিকেটর তারা নিয়োগ করবে। অ্যাডজুডিকেটর নিয়োগ করে তাদেরকে দ্বারা দ্রুত অ্যাপিলগুলিকে তারা নিষ্পত্তি করবে। তারা মনে করছে যে পুরো প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত 6 মাসের বেশি লাগার কথা নয়, এর মধ্যেই দেশে চলে যাওয়ার একটা ব্যবস্থা হবে। এবং তারা এটাও বলেছে তাদের স্ট্যাটিস্টিক অনুযায়ী গত 1 বছরে তাদের নাকি আগের বছরের তুলনায় 30% নাকি তারা বেশি লোক এদেশ থেকে ধরে পাঠিয়েছে। তো এই জিনিসগুলি কিন্তু মনে রাখতে, অনেকে মনে করেন আমাদের এখানে কমিউনিটির ভিতরে নানা ধরনের ভুল চিন্তাভাবনা আছে। অনেকে মনে করে সাথে একটা বাচ্চা থাকলে একটা বিরাট অ্যাডভান্টেজ। তেমন কোনো অ্যাডভান্টেজ নয়। একটা অ্যাডভান্টেজ হচ্ছে একটা বাচ্চা সহ ফ্যামিলিকে হুট করে পাঠানো যায় না। একজন কলার যুক্ত হচ্ছেন, দেখি তো কথা বলি। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। জি, আমার ওয়াইফের 10 ইয়ার রুটে আইসলা, যেটা 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছরের লাগে আর আমি এক্সটেনশন করছিলাম আর কি। জি, 3 মাস হয়েছে ছাড়ছে, কত টাইম লাগতে পারে? হ্যাঁ, যদি এটা এফএলআর এফপি অ্যাপ্লিকেশন হয় তো হোম অফিসের গাইডলাইনে বলতেছে 1 বছর, কিন্তু তারা বলতেছে যে তাদের কোনো টাইম ফ্রেম নাই, অনেক দিন সময় লাগতে পারে। আমরা কোনো অ্যাপ্লিকেশন 1.5 থেকে 2 বছরও আমরা সময় দেখছি, তো 1 বছর লাগাটা খুবই স্বাভাবিক। জি, তারা তো তারা তো অনলাইনে দিলে, পাসপোর্ট তো আমার ফেরত দিলাইছে। কি দিয়েছে? ওই পাসপোর্ট তো তারা ফেরত দিলাইছে, তারা অনলাইনে লাগে দিলাই। হ্যাঁ, তারা পাসপোর্ট ডকুমেন্ট ফেরত দিয়ে দেবে। অ্যাকচুয়াল ডিসিশন তাদেরকে আপনার 1 মাস থেকে 2 বছর এনি টাইম। জি, ফিঙ্গারপ্রিন্ট যেসব আমরা নিয়ে দিয়েছি, এসব তো পাসপোর্টটা ফেরত দিলাইছে লাগালো। জি, পাসপোর্ট ফেরত আপনাকে দিয়ে দিতে পারেন লগে লগে, কিন্তু আপনার ডিসিশন আসতে 1 মাস থেকে 24 মাস লাগতে পারে। জি জি, বুঝছি। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, তো এটার সাথে সাথে আমরা যেটা দেখলাম যে সরকারের পরিকল্পনা আছে তারা হিউম্যান রাইটসকে কীভাবে রেস্ট্রিক্ট করবে। আমরা দেখেছি যে তারা
আর্টিকেল 8 এবং ফ্যামিলি এবং প্রাইভেট লাইফে যে আমরা আর্টিকেল 8-এ অনেকেই ভিসা পাচ্ছেন এবং অনেকে পাচ্ছেন আউটসাইড দ্য রুল এক্সেপশনাল গ্রাউন্ডে, কম্পাশনাল গ্রাউন্ডে, এটাকেও নিয়ন্ত্রণ করার জন্যে আমি দেখতে পাচ্ছি যে আমরা দেখছি যে বর্তমান সরকার চেষ্টা করছেন, একটা কমিটিও বোধহয় এনগেজ করা হয়েছে এবং ইভার কোভাল বলেছে তিনি ডেনমার্ক এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে তারা কীভাবে এই আর্টিকেল 8 ইউরোপিয়ান কনভেনশনের তারা কীভাবে অ্যাপ্লাই করে তারা এটাকে স্টাডি করছে। আর আমরা তো বললামই কনজারভেটিভ পার্টি তো তারা বলেই দিয়েছে ক্ষমতায় আসলে তারা হিউম্যান রাইটস অ্যাক্টকেই তারা অ্যাবলিশ করে দেবে। মনে রাখতে হবে হিউম্যান রাইটস অ্যাক্ট 1998-এ কিন্তু লেবার পার্টি তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কিন্তু একটা অবদান, আজকে যে হিউম্যান রাইটস আসছে এবং যেটার উপর ভিত্তি করে হাজার হাজার ইমিগ্রেন্টরা বেনিফিটটা পেল, এটা কিন্তু এটার জন্য থ্যাঙ্কস যদি কাউকে দিতে হয় সে কিন্তু টনি ব্লেয়ারকে দিতে হবে। আমরা জানি অনেকেই তাকে আমরা পছন্দ করি না, তার পরবর্তীকালে অনেক রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে, বিশেষ করে তার ইরান বিশেষ করে তার ইরাক যুদ্ধে কনফ্লিক্টে ইনভলভ হওয়ার কারণে। কিন্তু এই ইমিগ্রেশনদেরকে মানে প্রচুর ইমিগ্রেন্টকে অ্যালাউ করা এবং যে আজকে যে 10 বছরের যে রুলের কথা আমরা বলি, এই রুলটাকেও কিন্তু এটা একটা কনভেনশন, ইউরোপিয়ান কনভেনশন থেকে তারা নিয়ে এসে তারা 1997-এ তারা ইমিগ্রেশন রুলের ভিতরে ঢুকিয়ে দিল প্যারাগ্রাফ 276B-তে, এবং যেটা বলে ভিত্তি করে আমরা দেখেছি যে হাজার হাজার স্টুডেন্ট এবং ওনারা কিন্তু 10 ইয়ার লফুল এবং কন্টিনিউয়াস রেসিডেন্স দেখিয়ে তারা এদেশে থাকার অনুমতি পেলেন। তো এটার জন্যে অবশ্যই টনি ব্লেয়ার ধন্যবাদ পাওয়ার যোগ্য। শুধু তাই নয়, তিনি কিন্তু লিগাসি স্কিমে দিয়ে 2007 সালের আগে যারা এদেশে আসেন, এসে অ্যাসালাম বা হিউম্যান রাইটস ক্লেম করেন, যাদের ক্লেম হয়তো নিষ্পত্তি হয়নি বা হলেও যাদেরকে দেশে ধরে পাঠাতে পারেনি, এরকম অ্যাপ্লিকেন্টদের মধ্যে দিয়ে কিন্তু তারা অনেককেই তারা এই দেশে থাকার পারমিশন দিল, অনেকে সরাসরি আইডারও পেয়েছে। এই সংখ্যা কিন্তু 1,40,000-এরও বেশি। আমি বহু বাংলাদেশিকে জানি যারা এটার বেনিফিট নিয়ে যারা এই দেশে থাকার অনুমতি পেয়েছেন, যারা যদি আজকের দিন হতো তারা কোনোভাবে কোনো অবস্থাতেই কিন্তু তারা ভিসা পেতেন না। তো যাই হোক, এটা তো এর পিছনে হয়তো অনেক রাজনীতি আছে, কী রাজনীতি আছে আমার ক্ষুদ্র মাথায় হয়তো এগুলো আসবেও না, এই ধরনের পলিটিক্স চলছে। বাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশন আবারও একটা বড় ইস্যু। শ্রমিক দল 1 বছরের একটু বেশি কমাতে আছে, এখনই তারা দেখা যাচ্ছে যে খুব জনপ্রিয়তা হারিয়েছে এবং জনপ্রিয়তা হারানোর সময় সবসময় দেখি যে সব গভর্নমেন্টই জনপ্রিয়তা হারিয়ে গেলে জনপ্রিয়তাকে রিগেইন করার জন্যে ইমিগ্রেন্টদেরকে একটা সফট টার্গেট মনে করে, এটাকে আঁকড়ে ধরে এটাকে নিয়ে তারা কথা বলা শুরু করে। এখন তো দেখছি প্রায় প্রতি সপ্তাহেই স্বরাষ্ট্র সচিব ইমিগ্রেশন নিয়ে কিছু না কিছু বক্তব্য রাখছেন। আরেকটা বিষয় একটুখানি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে হোম অফিস, ওই যে ভদ্রলোক বলছিলেন অনেক দিন তিনি ওয়েট করছেন, হোম অফিসে কিন্তু কমপ্লেন করা যায়। আপনি কোনো কারণে যদি হোম অফিসের সার্ভিসে হ্যাপি না হন, বা আমরা তো প্রায় দেখি হোম অফিস ডকুমেন্ট হারাই ফেলে, পাসপোর্ট দিলে পাসপোর্ট হারিয়ে ফেলে, ডকুমেন্ট দিলে ম্যারেজ সার্টিফিকেট দিলে ম্যারেজ সার্টিফিকেট হারিয়ে ফেলে, এগুলিকে কিন্তু এইসব ব্যাপারে আপনি কমপ্লেন করতে পারেন। হোম অফিসের একটা কমপ্লেন হাব আছে, একটা ইমেল অ্যাড্রেস আছে, সেখানে কিন্তু কমপ্লেন করে অতি দ্রুত আপনি কিন্তু ডিসিশন পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে কমপ্লেন করে যদি কিছু কাজ না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু জুডিশিয়াল রিভিউ করে বা প্রি অ্যাকশন প্রোটোকল দিয়ে হুমকি দিলে এটা কিন্তু কাজ করে, হোম অফিস কিন্তু মোটামুটি একটা রেসপন্স দেয় বা দিতে পারে। তো এই সমস্ত মেকানিজমগুলি আপনারা মনে রাখবেন। আরেকটা জিনিস আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে সবসময় অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন। অনেক সময় অনেক কিছু আপনারা গেস করবেন না। আমারই এক ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। সেই ক্লায়েন্টকে আমি ফ্যামিলি প্রাইভেট লাইফের উপরে ভিত্তি করে তাকে আমি ভিসা পাইয়ে দিই।
2.5 বছর তিনি ভিসা পান এবং তাকে তিনি 10 ইয়ার রুটে থাকেন। তাকে আমি বলেও দিই 2.5 বছর আগে যখন ভিসা হয় যে তুমি এখন 10 ইয়ার, সেটা কিন্তু বিদেশি ক্লায়েন্ট, বাঙালি নন, অন্য একটা দেশের ক্লায়েন্ট। তাকে আমি বলেও দিই যে তোমার কিন্তু এখন 2.5 বছর করে তুমি ভিসা দেবে, 120 মাস পরে, অর্থাৎ 3 বার ভিসা বাড়ানোর পরে তুমি সেটেলমেন্ট পাবে। এরপরে সেই 2.5 বছর আমাকে আর সাথে আর যোগাযোগ করেনি, কিন্তু সে কনফিউজ হয়ে যায়। সে 1 বছর ধরে সে ই ভিসা সে শুনে আসছে, ই ভিসাটা কি সে কনফিউজ হয়ে যায়। তখন তার মাথার মধ্যে ঢোকে ই ভিসা যদি কেউ করে তাহলে এটা বোধহয় তার মেন ভিসা রিপ্লেসমেন্ট, তার আর কোনো ভিসা লাগবে না। সে তার ভিসা এক্সপায়ার হওয়ার আগে সেই ই ভিসাটা অ্যাপ্লাই করে, অনলাইনে করে সে ই ভিসা পায়। ই ভিসা পাওয়ার পরে সে মনে করতেছে আমার তো ই ভিসা আছে, আমার শেয়ার কোড আছে, তার মানে এটাই বোধহয় আমার ভিসা বোধহয় আর বাড়ানো লাগবে না। সে খুব খুশিতেই আছে। এবং কি হলো, এই যে শেয়ার কোডটা সে পেলো, 3 মাস পরে যখন আবার সে শেয়ার কোডের জন্য অ্যাপ্লাই করেছে, তখন তাকে শেয়ার কোড দিয়ে রিফিউজ করে বলল তোমার তো ভিসা নাই, তুমি তো ওভারস্টেয়ার হয়ে গেছো, তুমি শিগগিরই এদেশ ভ্যাকেট করো। তখন তো সে বুঝতে পারলো না, আমি তো ই ভিসা করলাম, ই ভিসা করার পরও কেন আমাকে বলা হচ্ছে তোমার ভিসা নাই, আমার তো ভিসা থাকার কথা। তারপর সে কন্ট্যাক্ট করার পর আমি তাকে বললাম যে তুমি কি ডিসেম্বরে ভিসা শেষ হওয়ার আগে তুমি কি ভিসা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করেছো? না, আমি তো করি নাই, আমি তো ই ভিসা করেছি, ই ভিসা করলে ভিসা বাড়াতে হবে কেন? এই যে একটা কনফিউশন, ই ভিসার সাথে ভিসা বাড়ানোর কোনো সম্পর্ক নাই। এমনকি এই ভিসাতে আপনি শেয়ার কোড পেলেও মূল ভিসা যদি আপনার এক্সপায়ারি ডেটের আগে আপনি অ্যাপ্লাই না করে থাকেন, আপনি কিন্তু ওভারস্টেয়ার। আজকে আনফর্চুনেটলি আমার এই ক্লায়েন্ট ওভারস্টেয়ার হয়ে গেছে, তাকে আবার নতুন করে শুরু করতে হবে। এখন যে গ্রাউন্ডে তখন তাকে জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেই গ্রাউন্ড এখন তার আছে কিনা আমি জানি না, তবে তার এখন একটা ভিসা পেতে কঠিন হয়ে যাবে। এই জন্যে আপনারা নিজেরা কি শোনেন, নিজেরা কি বোঝেন, এটা না করে সবসময় অভিজ্ঞ আইনজীবীর কাছে পরামর্শ নেবেন। অনেক সময় খুব উচ্চশিক্ষিত মানুষও ইমিগ্রেশনের নিটিগ্রিটিটা বোঝা খুব কঠিন। ইমিগ্রেশন একটা ভেরি কমপ্লেক্স একটা সাবজেক্ট, এবং এটার খুব ডিটেলস না বুঝলে, খুব ভালো করে না বুঝলে, এটা একটা টেকনিক্যাল একটা ব্যাপার, এর টেকনোলজিটা না বুঝলে, এটা টেকনিক্যাল দিকটা না বুঝলে আপনি নিজের জন্য বড় বিপদ ডেকে আনবেন। এই জন্যে আমি বলবো যে, এবং এখানে অনেক ভালো জায়গাতে কিন্তু আপনি ফ্রি অ্যাডভাইস দিতে পারেন। সিটিজেন অ্যাডভাইস ব্যুরো, ল সেন্টার, এরা কিন্তু ফ্রি অ্যাডভাইস দেয়। ফ্রি অ্যাডভাইস না দিলে এক লয়ারের কাছে গিয়ে তার একটা কনসালটেশনের ফি দিয়ে আপনি অ্যাডভাইস নেন, নিলে তো আপনি সেফ থাকছেন। তো এই যে আমার যে যিনি আছেন, ওনার এখন এমন অবস্থা, ওনার তো এখন ফি ওয়েভার অ্যাপ্লিকেশান করার ওনার সময় নাই, কারণ যে কোনো মুহূর্তে তাকে হয়তো হোম অফিসে এসে ধরে নিয়ে গিয়ে তাকে প্লেনে উঠিয়ে দেবে, কারণ উনি প্রায় এখন 9 মাসের উপরে হয়ে গেছেন ওভারস্টার। তো আমরা আসলে কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি। আজকে যারা এই অনুষ্ঠান উপভোগ করলেন বা পরবর্তীকালে ফেসবুকে বা ইউটিউবে উপভোগ করবেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আশা করি আগামীতে আবার দেখা হবে। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিয়েছি, গুরুত্বপূর্ণ আলোচনাও করেছি। তো ইনশাআল্লাহ দেখা হবে। আমি আপনাদের সাথে আবার সেপ্টেম্বর মাসের 2য় শনিবারে থাকব। এর আগের সপ্তাহে আপনাদের অন্য কোনো জনপ্রিয় একজন আইনজীবী থাকবেন। তো ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।